তখন করতে হয় এই নিজেদেরকে মিউট করো। তখন কি করতে হয় যে এরকম করে এই যে সোজা ট্র্যাক ছিল, প্রথমে ছিল এমএন, এই এমএন ট্র্যাকটাকে কি করতে হবে এখন ঘুরায়ে এরকম করে নিয়ে আসতে হবে। এই যে এরকম ঘুরে আমরা খালি চোখে দেখলে আমাদের এরকমই মনে হবে যে এরকম ঘুরে আসছে, ঠিক আছে, এরকম ঘুরে আসছে, কিন্তু এই যে এরকম এখান থেকে শুরু করে ঘুরে তারপরে আসছে, কিন্তু এটার মধ্যে যে জ্যামিতি, সেই জ্যামিতিটা হচ্ছে এই জায়গায়, ঠিক আছে। যে প্রথমে কি করতে হয়, প্রথমে এরকম একটা কার্ভ, তারপরে স্ট্রেট, তারপরে আবার কার্ভ, তারপরে স্ট্রেট, তারপরে কার্ভ, তারপরে স্ট্রেট, তারপরে আবার কার্ভ, ঠিক আছে। তার মানে কার্ভ যেখানে থাকে সেখানে কি থাকে, রেডিয়াস অফ কার্ভেচার থাকে নাকি। কার্ভ মানে কি, বৃত্তচাপ। এখন বৃত্তচাপ হলে সেটা একটা বৃত্তের অংশ, তার মানে একটা ব্যাসার্ধ থাকবে। তাই দেখো যে সকল জায়গায় কার্ভ আছে সেই সকল জায়গায় আর আছে, আর মানে হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার। এই যে একটা কার্ভ, এই যে আর, এই যে একটা কার্ভ, এখানেও একটা আর থাকবে, এইখানে একটা কার্ভ, এখানেও একটা আর থাকবে। বুঝতে পারলাম কিনা? আচ্ছা, তো এই যে যে এমএন যে সোজা ট্র্যাক ছিল, এটাকে আমরা ভার্টিক্যালি সরায় নিয়ে আসছি, লম্বালম্বি হচ্ছে এই ডি পরিমাণ, ডি পরিমাণ সরায় নিয়ে আসছি। এবং এইখানে যে কার্ভ আছে সেখান থেকে আমরা যে স্পর্শক আঁকছি বা ট্যানজেন্ট, সেইগুলোর লেন্থ হচ্ছে টি, স্মল টি। খেয়াল করে দেখো যে সকল জায়গায় কার্ভ আছে সে সকল জায়গায় কি করা হয়েছে, একটা করে ট্যানজেন্ট আঁকা হয়েছে। এই ট্যানজেন্টের যে লেন্থ যেসব জায়গায় ছেদ করে আর কি, মানে এই যে ডট ডট লাইন গুলো দেখতেছ না, এগুলো কিন্তু আসলে নাই, এগুলো হচ্ছে ইমাজিনারি লাইন। যে এইটা যদি কার্ভ না হয়, এই লাইনটা যদি এরকম সোজা যাইতো তাহলে এই পয়েন্ট পর্যন্ত আসতো। এইখানেও তাই, এইখানে যদি কার্ভ না হয়ে এই লাইনটা এরকম সোজা আসতো তাহলে এইখানে এসে মিলিত হতো। এই জন্য ডট 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 দেওয়া হয়েছে, বুঝতে পারছো? ডট ডট দেওয়াই হয় এটাকে একটা ইমাজিনারি লাইন হিসেবে কল্পনা করার জন্য। আমি কি ক্লিয়ার? ওকে, তাহলে এখানে থাকলো হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার। এখন খেয়াল করে দেখো, প্রথমে আমাদের প্রথম ট্র্যাকটা ছিল হচ্ছে এমএন, সেইটা চেঞ্জ হয়ে এই রকম হয়ে গেল। এরকম কেন হইলো? কারণ সাপোজ এখানে কোনো একটা প্রবলেম হয়েছে যার জন্য সোজা ট্রেন যেতে পারছে না, এই জন্য ট্র্যাকটাকে ডাইভার্ট করে এই পর্যন্ত নিয়ে আসা হয়েছে। মনে করো কোথাও যদি ট্রেন অ্যাক্সিডেন্ট হয়, ট্রেন উঠাইতে তো অনেকদিন সময় লাগে, তাই না? ধরো বগি টগি যদি ডিরেইলমেন্ট হয় সেক্ষেত্রে অনেক সময় লাগে কিন্তু রেল সড়ক। তো সেই ক্ষেত্রে কি হয়, রেল লাইনের কার্যক্রমকে সঠিক রাখার জন্য, সচল রাখার জন্য, এরকম এরপর এই এই অ্যাক্সিডেন্টের জন্য তো দিনের পর দিন ট্রেন চলাচল বন্ধ থাকবে না। তাই কি করা হয়, এরকম ট্র্যাকটাকে সরায় নিয়ে আসা হয় আপাতত। এখান থেকে ট্রেন খুব আস্তে 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 পার হয় তখন, ঠিক আছে। এখন দেখো এইখানে যে স্ট্রেট পোর্শন, সেই স্ট্রেট পোর্শনটাকে বলা হচ্ছে পি, এবং এইখানে যে স্ট্রেট পোর্শন সেটাকে বলা হচ্ছে স্মল কিউ। ওকে, এবং এই এম থেকে একদম মিডল পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্স সেটাকে বলছে স্মল এল, পরের অংশটিকে আরেকটা স্মল এল। এই দুইটা এল মিলে হয় হচ্ছে টোটাল লেন্থ অফ ডাইভারশন। লেন্থ, যেই লেন্থের ডাইভারশন হচ্ছে সেটা হচ্ছে এল, এই দুইটা এল এর যোগফল, টোটাল লেন্থ অফ ডাইভারশন। এই পিটা হচ্ছে স্ট্রেট বিটুইন কার্ভস, দুইটা কার্ভের মধ্যে স্ট্রেট পোর্শন। আরটাকে আমরা কি বলেছি, রেডিয়াস অফ কার্ভেচার। হ্যাঁ, তো এখন আমরা একটু নিচের দিকে আসি, যে আমরা যেগুলো যেগুলো বললাম সেগুলোর ব্যাখ্যা এখানে দেওয়া আছে জেনারেলি। এই যে পি এর ভ্যালু, পি এর ভ্যালু মানে স্ট্রেট বিটুইন কার্ভ, এটা জেনারেলি 30.5 মিটার ধরে নেওয়া হয়। কত ধরে নেওয়া হয়? 30.5। 30.5, 30.5 ধরে নেওয়া হয়। ওকে, তো এই উপরের যে জ্যামিতি আছে, এই এই ফর্মুলা গুলো আমরা একটু লিখে নেবো। প্রথম দুটো ফর্মুলা আমরা সবাই খাতা নিব, খাতা নিয়ে ফর্মুলা দুটো লিখবো। টি ইকুয়ালস টু আর ডি ডিভাইডেড বাই, এই যে যে আমরা ওয়ান এর মতন দেখছি অথবা আই এর মতন দেখছি, এটা আসলে স্মল এল। এটা কি? স্মল এল, স্মল এল। তাহলে টি ইকুয়ালস টু আর ডি ডিভাইডেড বাই স্মল এল মাইনাস কিউ বাই টু প্লাস পি, স্মল এল মাইনাস কিউ বাই টু প্লাস পি। কোনটা কি আমরা তো আগেই বলেছি, আর কি, এল কি, কিউ কি, পি কি, এগুলো কিন্তু আগেই বলেছে। তাহলে এলটা কিভাবে বের করবো? এলটা বের করবো হচ্ছে এই ফর্মুলা দিয়ে, এটা হচ্ছে এল। তাহলে এল ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার প্লাস 4 আর ডি মাইনাস ডি স্কোয়ার প্লাস কিউ বাই টু। লিখেছি এই দুটো ফর্মুলা আমরা, সবার লেখা হয়েছে? জি স্যার। আর একটা ফর্মুলা আমরা একটু লিখে নিব, সেটা হচ্ছে টি এর ফর্মুলা আমরা লিখছি, হ্যাঁ লিখছি। লাস্ট একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা আমরা লিখে নিব, টোটাল লেন্থ অফ ডাইভারশন অ্যালং কার্ভ।
total length of diversion along curve 2 into 4t plus p plus q by 2. লিখে নিচ্ছি সবাই। স্যার আরেকবার একটু বলবেন এটা? বলতে হবে কেন, এখানে তো লেখাই আছে টোটাল। তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ না? জি স্যার দেখা যাচ্ছে। তাহলে আমাকে বলতে হবে কেন? জি স্যার লেখা হয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা এখন একটা ম্যাথমেটিক্স দেখব। একটাই ম্যাথ দেওয়া আছে এখানে। A broad gauge line is to be diverted in case of an emergency for carrying out a long duration repair work. লং ডিউরেশনের জন্য রিপেয়ার ওয়ার্ক করা হবে, সেজন্য একটা লাইনকে ডাইভার্ট করতে হবে। ইফ দ্য ডাইভার্সন ইজ টু বি কেপ্ট এট এ ডিস্টেন্স অফ 15 মিটার অ্যাওয়ে, 15 অ্যাওয়ে ফ্রম দ্য মেইন ট্র্যাক। তার মানে এই যে মেইন ট্র্যাক আছে এখান থেকে কত দূরত্বে? 15 মিটার দূরত্বে, মানে ডি ইকুয়ালস টু 15। বুঝতে পারতেছি বিষয়টা? জি স্যার। 15 meter away from the main track, calculate the length of diversion along the original alignment. আর একটা হচ্ছে ওই যে তোমরা স্মল এল লিখলা না, স্মল এল একটা ফর্মুলা লিখলা, এই যে এই স্মল এলটা হচ্ছে লেন্থ অফ ডাইভারশন অ্যালং দা ডিরেকশন, লেন্থ অফ ডাইভারশন অ্যালং অরিজিনাল অ্যালাইনমেন্ট, এরকম লেখো যে লেন্থ অফ ইকুয়ালস টু হচ্ছে লেন্থ অফ ডাইভারশন অ্যালং অরিজিনাল অ্যালাইনমেন্ট। জি স্যার। দেখা হলো? জি স্যার। of diversion along original alignment, ওকে, সেটা হচ্ছে স্মল এল। আর এই এল দুইটাকে যদি আমি যোগ করে দেই তখন পাওয়া যাবে, মানে আমরা একটা কি লিখলাম অরিজিনাল অ্যালাইনমেন্ট, ওটা হচ্ছে এল, সেটা হচ্ছে এইটা। আর আমরা যে লাস্ট ফর্মুলাটা লিখলাম এই যে এইটা, এটা হচ্ছে টোটাল ডাইভারশন অ্যালং কার্ভ, কার্ভ বরাবর টোটাল ডাইভারশন লেন্থ কত, সেটা ফর্মুলা হচ্ছে এইটা। ওকে, জি স্যার। দেখো এখানে আমাদের আর কি বলা আছে, assume radius of curvature as 450 মিটার, there is small r এর ভ্যালু হচ্ছে 450 মিটার, length of the straight between curves 30.5 মিটার, মানে দুইটা কার্ভের মধ্যকার যে স্ট্রেট সেটা p এর ভ্যালু সেটা হচ্ছে 30.5 মিটার, এই যে লেখা আছে 30.5 মিটার, and the straight portion of diversion as 30 মিটার। straight portion of diversion কোনটা? এই যে উপরের অংশটুকু q, স্মল q, straight portion of diversion সেটা হচ্ছে স্মল q। তাহলে আমাদের সবকিছুর মান দেওয়া আছে, পি এর মান দেওয়া আছে, কিউ এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে কি নাই? ডি এর জি ভ্যালু স্যার। দেওয়া আছে 15 মিটার আওয়ে। তাহলে এখান থেকে এল এর ভ্যালু বের করা যাবে। এল এর ভ্যালু বের করার পরে আমরা সেখান থেকে কি বের করব? টোটাল লেন্থ অফ ডাইভারশন। আমাদের টোটাল লেন্থ অফ ডাইভারশন কত ছিল অ্যালং দ্য অ্যালাইনমেন্ট? স্মল এল আর একটা স্মল এল, তাহলে দুইটা এল যোগ করতে হবে না? জি স্যার। দেখো একটা এল বের করছে 181.5, এবার টোটাল লেন্থ অরিজিনাল অ্যালাইনমেন্ট বরাবর টোটাল লেন্থ যেটা সেটা হচ্ছে 2 ইন্টু এল অথবা দুইটা এল যোগ, একই কথা, ঠিক আছে। আর স্মল টি বের করবো এবার আমরা, আমাদের যে ফর্মুলা দেখছিলাম সেই ফর্মুলা থেকে স্মল টি বের করার পরে এই যে মানটা পাইলাম সেই মানটা থাকলো টি এর ভ্যালু, কিন্তু টোটাল লেন্থ অফ ডাইভারশন অ্যালং কার্ভ আমরা যে ফর্মুলাটা একটু লেখাই দিলাম, দ্যাট ইজ 40 প্লাস টি প্লাস কিউ বাই 2 হোলটা ইনটু টি, মানে 2, এখানে মান বসাইলে আমরা কার্ভ বরাবর আসলে কতটুকু ডাইভারশন হলো সেটা পেয়ে যাবো। বুঝতে পারছো? জি স্যার। যে দুইটা অ্যান্সার মোটামুটি কাছাকাছি আসবে, ঠিক আছে। এই যে অ্যালং অরিজিনাল অ্যালাইনমেন্ট বরাবর যে ডাইভারশন এবং কার্ভ বরাবর যে ডাইভারশন সেটা মোটামুটি কাছাকাছি আসবে। যেমন দেখো এখানে আসছে 363 আর এখানে আসছে 365, ঠিক আছে। বুঝে গেছে নাকি? সৌরভ আসছে নাকি? সৌরভ, সৌরভ আসছো? না স্যার। ঠিক আছে।
তাহলে বুঝতে পারছো? জি স্যার। বুঝতে পারছো? আচ্ছা, এইবার আমরা দেখি যে ধরো একটা কার্ভ আছে, একটা অরিজিনাল মানে রেলওয়ে ট্র্যাকে এরকম একটা কার্ভ আর এরকম আর একটা কার্ভ, ঠিক আছে? হ্যাঁ, বলছে যে 1 in 100 একটা, আর একটা হচ্ছে 1 in 200, ঠিক আছে? একটা এইটা মনে করলাম 1 in 100, আর এইটা মনে করলাম 1 in 200, ঠিক আছে? এখন এই দুইটা কার্ভ এক জায়গায় আছে, তাহলে এই দুইটা কার্ভকে মাঝখানে অ্যাড করার জন্য আমাকে আর একটা কার্ভ এখানে দিতে হবে কিনা, এটাকে বলা হয় ট্রানজিশন কার্ভ। কি বলে? ট্রানজিশন কার্ভ অথবা ভার্টিক্যাল কার্ভ। মনে থাকবে যে একটা গ্রেডকে আর একটা গ্রেডের সঙ্গে অ্যাড করতে হলে যদি মাঝখানে কোনো আমরা কি দেই, কোনো কার্ভ দেই অথবা গ্রেড দেই, সেটাকে আমরা বলি হচ্ছে ভার্টিক্যাল কার্ভ। মনে থাকবে? জি স্যার। আচ্ছা, এখন কথা হচ্ছে এই কাজটা কি স্যার সবসময় দিতে হবে? না, দিতে হবে না। কখন দিতে হবে? যখন এই গ্রেড থেকে এই গ্রেড আমি বিয়োগ করলে সেইটা 4 মিলিমিটার/মিটারের থেকে বেশি হবে, 4 মিলিমিটার/মিটার থেকে বেশি হবে, অথবা 0.4% বেশি হবে, তখন আমাকে ওই মাঝখানে কার্ভ দিতে হবে। যদি এর থেকে কম হয় তাহলে দিতে হবে না। বুঝাতে পারলাম কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি যে এইখানে তো দেওয়া আছে 1 in 100, কোনো একক দেওয়া নাই, তাহলে এইটাকে আমি মিলিমিটার/মিটারে কিভাবে নিয়ে আসবো, তাই না? দেখো, রাইজিং রেট আমাদের দেওয়া আছে 1 in 100 একটা, তাহলে সেটা লিখছে 10 মিলিমিটার/মিটার। এইটা 10 মিলিমিটার/মিটার কিভাবে আসলো বলতে পারবা? 1 মিটার সমান কত মিলিমিটার? স্যার 1000 মিলিমিটার। তাই এই যে 1 in 100, তার মানে 1/100 ইন্টু এই 1000, তাহলে কাটাকাটি করলে কত থাকে? 10 থাকে না? 10। সেই জন্য এটাকে লিখছে 10 মিলিমিটার/মিটার। বুঝাইতে পারলাম কিনা? জি স্যার। এবার 1 in 200 একই কথা, 1/2000 ইন্টু 1000, তাহলে কত থাকে? 5 মিলিমিটার/মিটার। আমার কথা কি বোঝা গেল কিনা? জি স্যার। তাহলে দুইটার অ্যালজেব্রিক ডিফারেন্স কত হলো? 10 - 5, দ্যাট ইজ 5। তাহলে এটা 4-এর থেকে বড় না ছোট? স্যার বড়। বড়। যে এখন আমাদেরকে বলছিল 4 মিলিমিটার/মিটারের চেয়ে যদি বড় হয় তাহলে কার্ভ দেওয়ার দরকার নেই, যদি ছোট হয় কে বুঝতেছো? জি স্যার। আচ্ছা, আমি কি একটু ভুল বললাম তোমাদের? বড় হলে স্যার বড় হলে দিতে হবে। বড় হলে দিতে হবে, ছোট হলে দিতে হবে না। জি স্যার। প্রথমবার ঠিক বলছিলাম, এই যে একটু আগে একটা ভুল বলছি, ঠিক আছে? 4 মিলিমিটার/মিটার অথবা 0.4% যদি বেশি হয় তাহলে তার প্রোভাইড করতে হবে, যদি কম হয় তাহলে করতে হবে না, ঠিক আছে? 2 মার্কের জন্য মাঝে মাঝে কোশ্চেনটা চলে আসে কিন্তু। এবার আসি, হোয়াট ইজ ট্রানজিশন কার্ভ? ট্রানজিশন কার্ভটা কি? ট্রানজিশন কার্ভ হচ্ছে, মনে করো যে এরকম একটা স্ট্রেট আছে আর এরকম একটা কার্ভ আছে, অথবা এরকম একটা কার্ভ আছে, এরকম আর একটা কার্ভ আছে, অথবা এরকম একটা ডাউন স্লোপ আছে, এইখানে একটা আপার স্লোপ আছে, অথবা এখানে একটা আপার স্লোপ আছে, এখানে একটা ডাউন কার্ভ আছে। এখন এই ধরনের প্রবলেম গুলাতে যদি যে সকল মাঝখানের যে সকল কার্ভ দিয়ে আমরা এই দুইটা জিনিসকে অ্যাড করে দেই, এইগুলাকে বলা হয় হচ্ছে ভার্টিক্যাল কার্ভ। এই কার্ভের অন্যতম আর একটা নাম হচ্ছে ট্রানজিশন কার্ভ। বুঝাতে পারলাম কিনা? বুঝো নাই? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে একটা প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে যে স্যার এটা কেন দিব? এই জন্য দিব যে মনে করি যদি এরকম থাকে, এরকম অবস্থা থাকে, আর তাহলে এইখান থেকে গাড়ি এসে এইখানে এসে ধাক্কা খেয়ে আস্তে করে উঠতে হবে নাকি? কিন্তু যদি আমি এরকম করে দিতাম তাহলে আরো ইজি হইতো না? অথবা
যদি আমি এরকম আস্তে করে করে দিতাম, এখানে এসে এই স্লোপে আসতে ইজি হতো না, আরো স্মুথ হবে স্যার। স্মুথ হবে। তাহলে এটার কাজ কি? ইট ক্রিয়েটস স্মুথ রানিং এন্ড ইম্পার্টস কমফোর্ট টু দ্য প্যাসেঞ্জার্স। ইট হেল্পস ইন অ্যাটেনিং দ্য ডিজায়ার্ড সুপার এলিভেশন গ্রাজুয়ালি। যে সুপার এলিভেশনটা আমরা দিতে যাচ্ছি, এটা যাতে গ্রাজুয়ালি এইটা দিলে, মানে এই কার্ভটা দিলে গ্রাজুয়ালি এইটাকে গেইন করাবে। There is a gradual increase in curvature of the track from 0 to straight end to that the circular curve at junction with a circular curve. ঠিক আছে, মানে একটা সার্কুলার যে কার্ভ আছে, এই আর একটা কার্ভের সঙ্গে আমি অ্যাড করছি আরো একটা সার্কুলার কার্ভ, যাতে এই কার্ভ থেকে এই কার্ভে আসাটা ইজি হয়ে যায়। The chances of derailment are greatly reduced বা decreased. Derailment বুঝি তো, মানে ট্রেন লাইনচ্যুত হওয়া, এটাকে বলা হয় ডিরেইলমেন্ট, মনে থাকবে? জি স্যার। এইটা হওয়ার পসিবিলিটিস অনেক কমে যায়। বুঝা গেল? জি স্যার। ফাইন। তাহলে এই ট্রানজিশন কার্ভের, ঠিক আছে, ট্রানজিশন কার্ভের যে লেন্থ সেটা বের করার আমাদের তিনটা ফর্মুলা আছে। L equals to 7.2 into E, L equals to 0.073 D into Vmax, L equals to 0.073 E into Vmax। তিনটা ফর্মুলা আছে। তাহলে কোনটা কি একটু জেনে নেই। এলটাকে তো আমরা বুঝতে পারছি, এলটাকে বলা হচ্ছে লেন্থ অফ ট্রানজিশন কার্ভ ইন মিটার। খেয়াল রাখো, এগুলো কিন্তু এম্পিরিক্যাল ফর্মুলা, এক একটা এক এক ইউনিটে থাকবে। খেয়াল করে দেখো, এই যে এল এর ভ্যালু, এইটা হচ্ছে মিটারে, এই যে মিটারে। যেটা ই এর ভ্যালু, ইটাকে আমরা বলছি হচ্ছে সুপার এলিভেশন, অ্যাকচুয়াল সুপার এলিভেশন, এইটা কিন্তু আবার সেন্টিমিটারে। আর এই যে ভি ম্যাক্স আছে, ডিটাকে আমরা বলছি ক্যান ডেফিসিয়েন্সি, আরেকটা আছে ডি, ডিটা হচ্ছে ক্যান ডেফিসিয়েন্সি, এটাও সেন্টিমিটারে। ক্যান ডেফিসিয়েন্সি ফর ম্যাক্সিমাম স্পিড। এখন অনেকের কাছে মনে হচ্ছে ক্যান ডেফিসিয়েন্সি জিনিসটা আবার কি, বলতেছি। আর এই যে ভি ম্যাক্স, এই ভি ম্যাক্সটা হচ্ছে ম্যাক্সিমাম স্পিড কিলোমিটার পার আওয়ারে। তাহলে একটা ফর্মুলার মধ্যে তিনটা ইউনিট, একটা হচ্ছে মিটার, আর একটা সেন্টিমিটার, আর একটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার। বোঝা গেল? এবং এগুলা পাশাপাশি আছে। ওকে, তো আবার এখানে কিলোমিটার পার আওয়ার দেখে এটা আবার মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে যাও না। বুঝা গেছে? ওকে, তো এখন কথা হচ্ছে স্যার ক্যান ডেফিসিয়েন্সি জিনিসটা কি? ক্যান ডেফিসিয়েন্সি হচ্ছে, মনে করো তুমি ডিজাইন করলে একটা, আর ফিল্ডে পাইলে আর একটা, এই দুইটার মধ্যে যে ডিফারেন্স সেটাকে বলা হয় ক্যান ডেফিসিয়েন্সি। বুঝাইতে পারলাম কিনা? মানে তুমি ধরো ডিজাইন করার সময় তুমি লিখছো যে অ্যাকচুয়াল সুপার এলিভেশন হচ্ছে 1 in সাপোজ 20, 1 in 20 হবে, ঠিক আছে, 1 in 20 হবে। এখন তুমি প্র্যাকটিক্যালে যাই দেখলা সেটা আছে 1 in 15। তাহলে এই 1 in 20 এবং 1 in 15 এর মধ্যে যে ডিফারেন্স সেটাকে বলা হয় ক্যান ডেফিসিয়েন্সি। আমি কি বুঝাতে পারলাম? ক্লিয়ার কিনা বিষয়টা? এখন কথা হচ্ছে স্যার এখানে তিনটা ফর্মুলা আছে এল এর, নেব কোনটা? যেটা সবচেয়ে বেশি হবে সেটা নিব, মনে থাকবে? যেটা সবচেয়ে বেশি হবে সেটা নিব। ওকে, তাহলে এই রিলেটেড একটা ফর্মুলা আমাদের এখানে আছে, দেখো, মানে ম্যাথ আছে এখানে। Find out the length of transition curve for a broad gauge curve of with 3 degrees. তাহলে কত ডিগ্রি কার্ভ? 3 ডিগ্রি কার্ভ। 3 ডিগ্রি কার্ভ having a cant of 10 সেন্টিমিটার। ক্যান্ট মানে কি? সুপার এলিভেশন দেওয়া আছে 10 সেন্টিমিটার। The maximum permissible speed on the curve is 80 kilometer per hour. That is Vmax, maximum speed, and allowable cant deficiency 75 millimeter. খেয়াল করে রাখতে হবে কিসে দেওয়া আছে? মিলিমিটারে দেওয়া আছে, তাই না? কিন্তু আমাদের ফর্মুলাতে ক্যান ডেফিসিয়েন্সি কোন ইউনিটে আছে? সেন্টিমিটার আছে। তাহলে এই মিলিমিটারকে সেন্টিমিটারে কনভার্ট করে নিতে হবে। 1 সেন্টিমিটার সমান হচ্ছে 10 মিলিমিটার। তাহলে এই 75 10 দিয়ে ভাগ হবে, 7.5 সেন্টিমিটার হয়ে যাবে তখন। বুঝাইতে পারলাম? তিনটা ফর্মুলা আমরা বসাবো। L equals to 7.2 into E, তাহলে 7.2 into এই যে 10, মানে আমাদের 10 দেওয়া আছে, এই যে সুপার এলিভেশনের ভ্যালু, এটা আসলো 72। এরপর আসছে হচ্ছে L equals to 0.073 D into Vmax। ডিটা কি? ক্যান ডেফিসিয়েন্সি। তাহলে এটার আমরা সেন্টিমিটারে কনভার্ট করে পাইলাম হচ্ছে 7.5 ইন্টু Vmax হচ্ছে 80, এই যে 80 দেওয়া আছে, মান পাইলাম 43.80 মিটার।
এইবার এল ইকুয়ালস টু 0.073 ই ইন্টু ভি ম্যাক্স। তাহলে ই এর মান কত? 10 সেন্টিমিটার ইন্টু ভি ম্যাক্স। ভি ম্যাক্স হচ্ছে 80। তাহলে গুণ করে আমরা পাইলাম হচ্ছে 58.40 মিটার। তাহলে তিনটার মধ্যে হাইয়েস্ট কোনটা? 72। তার মানে আমরা যে ট্রানজিশন কার্ভের যে লেন্থ হবে সেটা হচ্ছে 72 মিটার। বুঝাইতে পারলাম কিনা? জি স্যার। ক্লিয়ার? আসলে পারা যাবে? জি স্যার। ভেরি গুড। এখন তো আছে সুপার এলিভেশন। স্যার আসলো কোত্থেকে? ঠিক আছে, সুপার এলিভেশন আমরা রাস্তায় পড়ছি না, যে যে জায়গায় কার্ভ থাকে, যে জায়গায় এরকম কার্ভ থাকে সেগুলোর ইনার সাইড অপেক্ষা আউটার সাইডটা একটু উঁচু থাকে, তাই না? এই যতটুকু উঁচু থাকে সেটাকে আমরা বলেছি সুপার এলিভেশন, নাকি? জি স্যার। এই যে রেল লাইনের ক্ষেত্রেও প্রযোজ্য, রেল লাইনের ক্ষেত্রেও প্রযোজ্য। বোঝা গেল? জি স্যার। রেল লাইনের ক্ষেত্রেও প্রযোজ্য। আচ্ছা, তাহলে এই সুপার এলিভেশনের জন্য আমাদের হাইওয়েতে যে ফর্মুলা ছিল সেই ফর্মুলাটা এখানে একটু ডিফারেন্ট। কারণ এখানে ফর্মুলা আছে হচ্ছে তোমার তিনটা গেজের জন্য তিনটা। ঠিক আছে, কারণ তিনটা গেজ মানে কি? ওই যে ব্রড গেজ, মিটার গেজ আর ন্যারো গেজ। তাহলে ব্রড, সবাই ফর্মুলা লিখে নিব। সুপার এলিভেশন ফর ব্রড গেজ ইকুয়ালস টু 1.315 ভি স্কয়ার বাই আর। Super elevation for broad gauge equals to 1.315 V square by R. লিখছি সবাই? জি স্যার। আচ্ছা, এবার হচ্ছে সুপার এলিভেশন ফর মিটার গেজ। মিটার গেজের জন্য আমাদের সুপার এলিভেশন কত? 0.8 ইন্টু ভি স্কয়ার বাই আর। এবং ন্যারো গেজের জন্য ফর্মুলা কি? 0.6 ইন্টু ভি স্কয়ার বাই আর। লিখছি নাকি? জি স্যার। বোঝা গেল? তাহলে তিনটা গেজের জন্য আমাদের ফর্মুলা হচ্ছে তিনটা। এখন কথা হচ্ছে তিনটা ফর্মুলা হইলো কেন? কারণ মেইন যে ফর্মুলা, যেটা মেইন ফর্মুলা সেটা হচ্ছে এইটা, ভি স্কয়ার ইন্টু জি ডিভাইডেড বাই 1.27 আর। ঠিক আছে, ভি স্কয়ার জি ডিভাইডেড বাই 1.27। এখন জি এর ভ্যালুটা কি? গেলেন ব্রড গেজের 676 মিটার লিখছি, আর মিটার গেজের লেন্থ কত? 1000, এই জন্য 1.00। আর ন্যারো গেজের জন্য 762 মিটার, এই জন্য 0.762। তাহলে তিনটার জায়গায় জি এর ভ্যালু যেহেতু চেঞ্জ হচ্ছে সেই জন্য এই মানটাও চেঞ্জ হচ্ছে। এই জন্য বিভিন্ন গেজের ক্ষেত্রে যে সুপার এলিভেশনের ভ্যালু হয় সেটা ডিফারেন্ট হয়। বুঝতে পারলাম কিনা? ক্লিয়ার? জি স্যার। নাইস। ওকে, ওকে, একটু ক্লিয়ার করে নেই। বুঝতেছো তো সবাই? জি স্যার। ওকে, এইবার এখানে ছোট্ট একটা ম্যাথ আছে। পরীক্ষার খাতায় শুধুমাত্র এতটুকু অংশ দেওয়া থাকবে। কি বলেছে? এতটুকু অংশ দেওয়া থাকবে, উপরের যে গোলটুকু ততটুকু দেওয়া থাকবে। কি কি দেওয়া আছে? নাম্বার অফ ট্রেন 10, 8, 4, স্পিড অফ দি ট্রেন 50, 55, 60। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে প্রথম 10টা ট্রেন আছে, সেই 10টা ট্রেনের স্পিড হচ্ছে, এভারেজ স্পিড হচ্ছে 50। পরের যে 8টা ট্রেন আছে সেইটার এভারেজ স্পিড হচ্ছে 55, এবং পরের যে 4টা ট্রেন আছে তাদের এভারেজ স্পিড হচ্ছে 60। এখন বলছে ওয়েটেড এভারেজ বের করো। আমি কি বুঝাইতে পারলাম কিনা? জি স্যার। তাহলে ওয়েটেড এভারেজ হচ্ছে ট্রেনের নাম্বার ইন্টু স্পিড, এই যে 10 ইন্টু 50 যোগ 8 ইন্টু 55, দ্যাট ইজ 8 ইন্টু 55 যোগ 4 ইন্টু 60 ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ট্রেনস। টোটাল নাম্বার অফ ট্রেন কত? 10 আর 8 18 আর 4 22, এই যে 22। তাহলে এইটা হচ্ছে আমাদের ওয়েটেড এভারেজ। ক্লিয়ার কিনা? জি স্যার। তাহলে আমাদের সর্বোচ্চ স্পিড কত ছিল? স্যার 5 কে বললো?
60 ছিল। তাহলে এই যে 60 ছিল তার আমাদের এখানে স্পিড কত আসলো 53.64। তাহলে ম্যাক্সিমাম স্পিড থেকে কতটুকু ডেভিয়েট করলো 60 মাইনাস 53.64। বোঝা গেল কিনা? জি স্যার। Deviation from the maximum speed, that is 60 minus 53.4, that is 6.36 কিলোমিটার পার আওয়ার। বোঝা গেল? জি স্যার। আচ্ছা, এইবার আরো দুটো ফর্মুলা আমরা লিখে নিব। এই দুটো ফর্মুলা, ঠিক আছে? ভিটাকে আমরা বলছি ম্যাক্সিমাম স্পিড ইন কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? এই যে ভিটা, এটা হচ্ছে ম্যাক্সিমাম স্পিড, তার মানে ব্রড গেজ এবং মিটার গেজে সর্বোচ্চ কত স্পিড হতে পারবে। বুঝতে পারতেছি বিষয়টা? তিনটা গেজে সর্বোচ্চ কত স্পিড হতে পারবে সেটার ফর্মুলার আমরা কথা বলছি। ব্রড গেজ এবং মিটার গেজের ক্ষেত্রে ম্যাক্সিমাম স্পিডের ফর্মুলা হচ্ছে v ইকুয়ালস টু 4.4 রুট ওভার r মাইনাস 70। লিখে নিচ্ছি তো, 4.4 রুট ওভার r মাইনাস 70, ঠিক আছে? যেখানে rটাকে আমরা বলছি রেডিয়াস অফ কার্ভেচার, এবং ন্যারো গেজের জন্য ফর্মুলাটা হচ্ছে v ইকুয়ালস টু 3.6 রুট ওভার r মাইনাস 6, 3.6 রুট ওভার r মাইনাস 6। ক্লিয়ার? এবং এই ম্যাক্সিমাম ভ্যালু 50 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? জি স্যার। এইবার আসি, এরকম রিলেটেড একটা ম্যাথ আমাদের এখানে করা আছে। দেখতে পারো। দেখো, a 6-degree curve branches from a 3-degree main curve in a opposite direction in the layout of a broad gauge yard। মানে একটা 6 ডিগ্রি কার্ভ, ঠিক আছে? 3 ডিগ্রি একটা কার্ভ থেকে একটা 6 ডিগ্রি কার্ভ বের হয়েছে, ঠিক আছে? মেইন কার্ভ। If the speed of the branch line is restricted to 35 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? ওই যে ব্রাঞ্চ লাইন আছে সেখানে, যে ব্রাঞ্চ লাইনটা বের হলো 6 ডিগ্রি কার্ভের, সেখানে স্পিড রেস্ট্রিকশন আছে হচ্ছে 35 কিলোমিটার পার আওয়ার, এর বেশি যাওয়া যাবে না। Speed restriction on the main line, assume permissible deficiency in cant equals to 75 millimeter, মানে 7.5 সেন্টিমিটার। তাহলে দেখি সুপার এলিভেশন ফ্রম দি ফর দি ব্রাঞ্চ লাইন, যেহেতু ব্রড গেজ, এটা আমাদেরকে বলছে যে ব্রড গেজ, এটা হচ্ছে ব্রড গেজ ইয়ার। তাহলে ব্রড গেজের জন্য আমাদের সুপার এলিভেশনের ফর্মুলা কি জানি? 1.315 v স্কয়ার বাই r। এখন আমাদের ব্রাঞ্চ লাইন, যেটা 6 ডিগ্রি কার্ভের যে ব্রাঞ্চ লাইন বেরোছে, এই ব্রাঞ্চ লাইনের স্পিড দেওয়া আছে, তার মানে 1.315 ইন্টু 35 স্কয়ার ডিভাইডেড বাই r। মানে r কিভাবে পাবো? এই r কিভাবে পাবো? আমাদেরকে তো দেওয়া আছে শুধুমাত্র ডিগ্রি অফ কার্ভ, তাই না? ডিগ্রি দেওয়া আছে 6 ডিগ্রি। তাহলে r ইকুয়ালস টু আমরা একটা ফর্মুলা রেখে দিব 1719 ডিভাইডেড বাই d। ফর্মুলা 1719 ডিভাইডেড বাই d ইকুয়ালস টু হচ্ছে r। বুঝাতে পারলাম কিনা? জি স্যার। ঠিক আছে? এই যে ডিটা কি? ডিটা হচ্ছে ডিগ্রি অফ কার্ভ। তাহলে দেখো এই যে এখানে ডিরেক্ট লিখছে 1719 ডিভাইডেড বাই 6। তাহলে এখানে আমরা মান পেলাম হচ্ছে 5.622। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা পাইলাম হচ্ছে 5.622, কিন্তু আমাদেরকে বলছে যে এই ক্যান ডেফিসিয়েন্সি আছে হচ্ছে 7.5 মিলিমিটার, তাই না? জি স্যার। তাহলে আমরা পাইছি 5.622, ডেফিসিয়েন্সি আছে হচ্ছে 7.5। তাহলে এখান থেকে এটা যদি আমি বিয়োগ করি, তাহলে নেগেটিভ সুপার এলিভেশন আছে হচ্ছে 1.878 সেন্টিমিটার। তাহলে ম্যাক্সিমাম সুপার এলিভেশন ক্যান বি গিভেন অন দ্য মেইন লাইন ইজ ইকুয়ালস টু এত। এইটার বেশি সুপার এলিভেশন মেইন লাইনে তাহলে দেওয়া যাবে না, যেহেতু এইটার বেশি দিলে, এইটার বেশি যদি আমি দেই তাহলে ক্যান ডেফিসিয়েন্সি আমাদের যেটা পারমিসেবল আছে সেটা আমরা মিট আপ করতে পারবো না। এই জন্য থিওরিটিক্যাল মেইন লাইনের তোমার সুপার এলিভেশন কত হবে? এই যে 1.78 অথবা 3, এখানে 8 হয় আর কি, প্লাস এই যে ক্যান ডেফিসিয়েন্সি সেটা যোগ করে দিলাম, তাহলে 9.378 সেন্টিমিটার। এটাই হচ্ছে ওই ব্রাঞ্চ লাইনের কি? ব্রাঞ্চ লাইনের সুপার এলিভেশন, থিওরিটিক্যাল সুপার এলিভেশন। বুঝতে কোনো প্রবলেম আছে? না স্যার।
সহজ জিনিস, ঠিক আছে। এখন আমরা থিওরিটিক্যালটা পাইলাম, থিওরিটিক্যাল যদি আমরা পাই, ঠিক আছে, থিওরিটিক্যাল পাইলাম, এই যে থিওরিটিক্যাল সুপার এলিভেশন আমাদের কত দেওয়া আছে, এই যে আমরা পাইলাম 9.378। তাহলে এই যে সুপার এলিভেশনের যে ফর্মুলা 1.315 ভি স্কয়ার বাই আর, এটাই তো আমাদের ফর্মুলা, তাই না? এখানে একটা লাইন স্কিপ করছে। তাহলে হচ্ছে আমাদের সুপার এলিভেশনের মান পাইলাম আমরা। তাহলে সুপার এলিভেশন সময় আমরা কি জানি, ব্রড গেজের 1.315 ভি স্কয়ার বাই আর, 315 ভি স্কয়ার বাই আর। তাহলে এই যে মানটা আমি এখানে পাইলাম 9.375, সেটা আমরা এখানে বসাই দিলাম 1.315 এখন ভি স্কয়ার। এখন কথা হচ্ছে স্যার আমরা এখানে ভি এর মান কেন বসাইলাম না, ভি এর মান কেন বসালাম না? কারণ ভি এর মান যেটা আমরা বসাচ্ছি 35 একটু আগে, ওটা ছিল ব্রাঞ্চ লাইনের জন্য। এখন আমরা মেইন লাইনের জন্য বাইর করবো, মেইন লাইনের জন্য বাইর করবো। তাহলে মেইন লাইনের জন্য স্পিডটা আমাদের দেওয়া নাই, এই জন্য এখানে ভিটা আনলাম। এখান থেকে আমরা আর এর ভ্যালুটা বের করে নেবো 1719/3, যেহেতু 3 ডিগ্রি কার্ভ হচ্ছে মেইন লাইনের জন্য। তোমরা খেয়াল করছো কিনা যে 3 ডিগ্রি কার্ভ ইন মেইন কার্ভ মানে মেইন লাইন, যেতে পারতেছি তোমাকে বিষয়টা? জি স্যার। প্রথমে আমরা করছি হচ্ছে ব্রাঞ্চ লাইন থেকে আমরা করতেছি হচ্ছে মেইন লাইন। তাহলে ব্রাঞ্চ লাইনের ডিগ্রি অফ কার্ভেচার ছিল 6, এই জন্য 6 দিয়ে ভাগ দিছিলাম এখানে। আর যেটা মেইন লাইনের ডিগ্রি অফ কার্ভেচার কত, সেটা হচ্ছে 3, এই জন্য এখানে 1719/3 করছে। বুঝতে পারলাম? এই যে মিটার পার আওয়ার স্পিড অন দি মেইন লাইন। ক্লিয়ার কিনা ম্যাথটা? জি স্যার। না বুঝলে বলতে হবে। আচ্ছা, পরের ম্যাথে যাই আমরা। Work out the maximum speed of a train on a broad gauge track, broad gauge এবারও, track having a curvature of 3 degree. কয় ডিগ্রি কার্ভ? 3 ডিগ্রি কার্ভ, and can of 10 সেন্টিমিটার, মানে সুপার এলিভেশন দেওয়া আছে হচ্ছে 10 সেন্টিমিটার। Assume allowable can deficiency as 75 মিলিমিটার। can deficiency দেওয়া আছে 75 মিলিমিটার, তার মানে 7.5 সেন্টিমিটার। তাহলে যেহেতু আর এর ভ্যালু মানে ডি এর ভ্যালু দেওয়া আছে, সেখান থেকে আমরা আর এর ভ্যালু বের করতে পারছি, রেডিয়াস অফ কার্ভেচার 1719 ডিভাইডেড বাই ডি। তাহলে ডি এর ভ্যালু আমাদের 3, তাই 3 বসাইছি এখানে 573 মিটার। বুঝতে পারলাম কিনা? জি স্যার। তাহলে এবার আমাদের থিওরিটিক্যাল ক্যান্টের ফর্মুলা কি, যে অ্যাকচুয়াল যে ক্যান সেটার সঙ্গে ক্যান ডেফিসিয়েন্সি যদি যোগ করি, তাহলে আমরা টোটাল আমরা কতটুকু ডিজাইন করছিলাম সেটুকু পাই যাবো। ধরো তুমি ডিজাইন করছিলা 3, ঠিক আছে, তুমি ডিজাইন করছিলা 3, তুমি রাস্তায় যায় দেখলা দিছে হচ্ছে 2, তাহলে বাকি থাকলো কত? 1। তাহলে ওই 2 আর এই 1 যোগ করলে কত হয়? থিওরিটিক্যালি যতটুকু তুমি করছিলা। বুঝতে পারলাম নাকি বিষয়টা? জি স্যার। তাহলে আমাদের অ্যাকচুয়াল ক্যান দেওয়া আছে এখানে 10 সেন্টিমিটার এবং ক্যান ডেফিসিয়েন্সি দেওয়া আছে হচ্ছে 7.5 সেন্টিমিটার, তাই না? এই যে 7.5 মিলিমিটার, তাহলে এই যদি যোগ করি তাহলে আমাদের থিওরিটিক্যাল ক্যানটা আসলে হচ্ছে 17.50 সেন্টিমিটার। ওকে, তাহলে এর ফর্মুলা কি আমাদের? ব্রড গেজের ক্ষেত্রে 1.315 ভি স্কয়ার বাই আর। তাহলে এখানে আমরা মান বসাইলাম, সুপার এলিভেশনের ফর্মুলা হচ্ছে 17, মান হচ্ছে 17.5, এখানে বসালাম 1.315। ভি এর মান আমরা জানি না, আর 573 এই যে আমরা পাইছি হচ্ছে আর এর ভ্যালু। তাহলে এখান থেকে একটা ভি এর মান পেলাম 87.32 কিলোমিটার পার আওয়ার। বোঝা গেল? তাহলে আমাদের একটা ফর্মুলা একটু আগে আমরা শিখছিলাম যে ম্যাক্সিমাম স্পিডের ফর্মুলা। ব্রড গেজ এবং মিটার গেজের ক্ষেত্রে ফর্মুলা ছিল হচ্ছে ভি ইকুয়ালস টু 4.4 রুট ওভার আর মাইনাস 70। তাহলে এখানে আমরা আর এর মান বসাই দিয়ে আমরা মান পেলাম হচ্ছে 98.68। এখন দুইটা স্পিডের মধ্যে জেড কোনটা নিব সেটা কিভাবে বুঝবো? ঠিক আছে, এই 87.32 এবং 98.68 এই দুইটার মধ্যে কোনটা নিব কিভাবে বুঝবো? যেটা ছোট হবে সেটা নিব, মনে থাকবে? জি স্যার। তাহলে এখানে ছোট হচ্ছে 87.32 কিলোমিটার পার আওয়ার, তাহলে আমাদের আনসার হচ্ছে এটা 87.32 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক, আমরা পরের দিন বাকি অংশটুকু পড়বো। ঠিক আছে, জি স্যার। আমরা রোল কল করে নেই।